হ্যালো বন্ধুরা, আমি তোমাদের নয়ন ভাইয়া। আজকে আমি ক্লাস নিব নবম দশম শ্রেণীর এসো বলকে জানি সাধারণ বিজ্ঞান। ঠিক আছে, সাধারণ বিজ্ঞান বইয়ের একটা অধ্যায় এসো বলকে জানি। তো আমরা এখন কথা না বলে ক্লাসে আসি। ঠিক আছে, বল কি আমরা দেখবো কি বল কি, অর্থাৎ বল হলো যার প্রয়োগের ফলে, বলের সংজ্ঞাটা একটু আমি দিচ্ছি, তোমাদের বই কিন্তু স্পেসিফিকলি এটা বলা নেই। যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। গতিশীল বস্তুর গতি পরিবর্তন হয়, তাকে কি বলে? বল বলে। এটা কি বলছি? যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে এবং গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। এটা কি রকম দেখো তো, আমি একটা বাক্স এখানে রেখে দিলাম, ওকে নিজে নিজে চলতে শুরু করবে না। এই তো যখন একে আমি কোনো বল প্রয়োগ করব, বল মানে কি এফ, বলকে ইংরেজিতে কি বলা হয়? ফোর্স। তো এটাকে আমি এফ দিয়ে সংজ্ঞায়িত করলাম। কি দিয়ে সংজ্ঞায়িত করলাম? এফ দিয়ে। অর্থাৎ একটি স্থির বস্তু যখন আমি বল প্রয়োগ করব তখন সেটা কি হয়? সামনের দিকে এগোতে শুরু করে। যখন সেটা এই পয়েন্টে আসে, অর্থাৎ দেখো তো, বস্তুটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে না, অর্থাৎ স্থির বস্তু চলতে শুরু করছে। এটা হলো আমাদের বল। এছাড়া আরেকটা বললাম কি, গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। কিরকম? ধরলাম এখানে একজন ব্যাটসম্যান আছে, ঠিক আছে, ওর হাতে একটা কি আছে? ব্যাট আছে, ঠিক আছে। এখন ওর দিকে আমি একটি বল ছুড়ে মারলাম, বলটার অলরেডি কি আছে? গতি আছে না? তো গতিশীল বস্তুটাকে আমি এদিকে ছুড়ে মারার ফলে ব্যাট দিয়ে যখন এটা আমি হিট করব, তখন বস্তুটার কি হবে? গতির পরিবর্তন হবে। অর্থাৎ সেটা বাড়তেও পারে, গতি কমতেও পারে। এটাই হলো বলের সংজ্ঞা। অর্থাৎ যার প্রয়োগের ফলে স্থির বস্তু চলতে শুরু করে, এবং গতিশীল বস্তু গতির পরিবর্তন হয়। আবার এইটাকে তো বলতে পারি, এই যে এই বস্তুটা যখন চলতে শুরু করছে, ওকে আমি যদি আবার ডাবল যদি এফ দিই, অর্থাৎ বল দিই, সেটা আরো জোরে দৌড়াবে, তাই না? যেমন আমরা মহিষকে যখন আমরা ব্যাট দিই, পিঠা দিই, তাড়াতাড়ি দৌড়াই। আরো গোড়াকে যখন মারি, সেটা আরো জোরে দৌড়াই। এগুলোকে বলা হয় বল। এখন আমরা বল বুঝছি, এখন আমরা আসি বর এবং ওজনে। প্রত্যেকটা জীবনে আমরা বর এবং ওজনকে খুবই ভুল একটা কনসেপ্টের মাধ্যমে আমরা শিখে থাকি। আমাকে যদি বলে তোমার ওজন কত, আমি কি বলি? 70 কেজি, তাই না? এটা সম্পূর্ণ ভুল একটা কনসেপ্ট। আমার বর 70 কেজি, নট ওজন। তাহলে ওজন কি? ওজন অভিকর্ষজ বলের সাথে যুক্ত। অর্থাৎ তোমার ভরকে অভিকর্ষজ ত্বরণ দ্বারা যদি আমরা গুণ করি, যেটা পাই সেটা হলো ওজন। অর্থাৎ W = mg। এই যে m, এটাই হলো ভর। এই ভরকে যদি আমি অভিকর্ষজ ত্বরণ দ্বারা গুণ করি, তাহলে আমরা যেটা পাই সেটাই হলো ওজন। তাহলে কি আমরা আজকে থেকে ভুল করব? যদি বলে আমার ভর কত, আমি বলবো 70 কেজি, ঠিক আছে, কিন্তু যদি আমার ওজন কত, তাহলে সেটা কোনোদিনও 70 কেজি হবে না। যদি ওজনের কথা আসে, ওজনকে প্রকাশ করতে হয় নিউটনে। ওজনকে কিসে প্রকাশ করতে হয়? নিউটনে। ওজন মানে কি? বর ইনটু অভিকর্ষজ ত্বরণ। এই ওজনকে প্রকাশ করতে হয় নিউটনে এবং বরকে প্রকাশ করতে হয় কেজিতে। তখন আমরা বলি আমার ওজন 20 কেজি, 25 কেজি, 70 কেজি। এটা হলে ঠিক আছে। তাহলে আমরা একটা কনসেপ্ট দেখি যে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। এই যে আমি একটা মার্কার নিলাম, ঠিক আছে, এই মার্কারটাকে যদি আমি মহাকাশে নিয়ে যাই, তাহলে কি ওর কোনো পরিবর্তন হবে? না, ও যেরকম আছে ঠিক সেরকমই থাকবে। অর্থাৎ ওর যদি ভর আমি ধরি 10 গ্রাম, সেটা মহাকাশে গেলেও ওর ভর 10 গ্রামে থাকবে, ঠিক আছে। তার মানে ভরকে কেজি অথবা গ্রামের মাধ্যমে প্রকাশ করে। কেজি দিয়ে যেমন প্রকাশ করা যায়, তেমনি গ্রাম দিয়েও প্রকাশ করা যায়। অর্থাৎ এটা যদি 10 গ্রাম হয়, মহাকাশে সেটা কি থাকবে? 10 গ্রাম থাকবে। কিন্তু যদি বলি এটার ওজন পৃথিবীতে কত এবং মহাকাশে কত, তাহলে কিভাবে বের করব? এই m ইনটু অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ এই যে 10 কে 9.8 দিয়ে যদি গুণ করি, তাহলে হলো 98 নিউটন। অর্থাৎ পৃথিবীতে এর ওজন 98 নিউটন। তাহলে মহাকাশে কত? 0 নিউটন। আমি ঠিক এদিকে লিখি, মহাকাশে কত? 0 নিউটন। কেন 0 নিউটন? মহাকাশে অভিকর্ষজ ত্বরণ নেই।
মহাকাশে কি নেই? অভিকর্ষজ ত্বরণ নেই। তো মহাকাশে যেহেতু অভিকর্ষজ ত্বরণ নেই, তাই জি এর মান কি? 0। সুতরাং m × 0 = 0 নিউটন। বুঝতে পারছি? অর্থাৎ ওজন এবং ভরের এই কনসেপ্টটা হলো এখানে। ভর হলো কোনো একটি বস্তুর মোট পদার্থের পরিমাণ, আর ওজন কি? অর্থাৎ পৃথিবী আমাদের যে অভিকর্ষজ ত্বরণে টানতেছে, তাই না? এই অভিকর্ষজ ত্বরণ অর্থাৎ জি, সেটাকে যদি আমরা ভরের সাথে গুণ করি, যেটা পাই সেটা হলো ওজন। তাহলে ওজন এবং ভরের কনসেপ্ট ক্লিয়ার। আমরা কিন্তু আর ভুল করব না। যদি বলে আমার ওজন কত, সেটার সাথে 9.8 গুণ করে যেটা পাবো সেটাই হলো আমাদের ওজন। আর যদি ভর কত, তখন সেটা আমরা বলবো 20 কেজি, 25 কেজি, 70 কেজি। ঠিক আছে? এখন আমরা ভর এবং ওজনের পার্থক্য যেহেতু বুঝলাম, তার মানে ভরও আমাদের ক্লিয়ার, ওজনও ক্লিয়ার। এখন আমরা দেখি নিউটনের প্রথম সূত্র। নিউটনের কি সূত্র? প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি ছিল? অর্থাৎ কোন একটি বস্তুকে যদি বল প্রয়োগ করা না হয়, তাহলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটার অর্থ কি? অর্থাৎ ধরো কোন একটা বস্তু স্থির আছে, তাকে আমি কোনো বল প্রয়োগ করলাম না, তাহলে সে আজীবন স্থির থাকবে। আর কোন একটা বস্তুকে যদি আমি কি করি? ছুঁড়ে মারি, তখন সে বস্তু আজীবন চলতে থাকবে। কিন্তু আসলে এই কেসটা হয় না। কেন হয় না? আমাদের বাতাসে ঘর্ষণ আছে। আমাদের বাতাসে কি আছে? ঘর্ষণ আছে। এই বাতাসে ঘর্ষণের কারণে আমাদের এই গতিশীল যে বস্তুটা আছে, সেটা এক সময় সে মাটিতে এসে পতিত হয়। কিন্তু আমরা যদি মহাকাশে যদি আমরা যাই, অর্থাৎ মহাকাশে যদি আমরা দেখি, অর্থাৎ কোনো বস্তুকে যদি আমরা মহাকাশে একটা বস্তুকে যদি আমরা ছুঁড়ে মারি, সেটা অনন্তকাল মহাকাশে ঘুরে ঘুরে বেড়াবে। অর্থাৎ যেহেতু এখানে কোনো বাতাস নেই, বাতাসের ঘর্ষণ নেই, তখন গতিশীল বস্তু গতিশীল থাকে। নিউটনের প্রথম সূত্র হলো এটাই। অর্থাৎ স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলমান বস্তু সমবেগে চলতে থাকবে। সমবেগ মানে কি? একই বেগে। তার বেগ যদি 2 মিটার/সেকেন্ড হয়, তাহলে সে 2 মিটার/সেকেন্ডে চলতে থাকবে। 2 মিটার/সেকেন্ড মানে কি? 2 মিটার/সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে 2 মিটার করে দূরত্ব। প্রতি সেকেন্ডে কত মিটার? 2 মিটার। অর্থাৎ আমি 1 সেকেন্ডে 2 মিটার গেলাম, আবার 1 সেকেন্ডে 2 মিটার গেলাম। ঠিক আছে? অর্থাৎ এই যে দূরত্ব, সেটা সেম থাকবে। বুঝতে পারছি? তার মানে নিউটনের প্রথম সূত্র কি? যদি বল প্রয়োগ করা না হয়, স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলমান বস্তু সমবেগে চলমান থাকবে। আমি এই জিনিসটা লিখলাম না, কারণ এটা তোমাদের বইয়ে স্পষ্ট দেয়া আছে। তা আমি এখন বুঝলাম স্থির বস্তু স্থির থাকবে, সমবেগে চলমান বস্তু সমবেগে কি থাকবে? চলমান থাকবে। তো নিউটনের প্রথম সূত্র আমাদের এটাও ক্লিয়ার। এখন আমরা দেখি জড়তা। জড়তার সাথে নিউটনের প্রথম সূত্র অনেকটাই কানেক্টেড। জড়তা মানে কি? অর্থাৎ স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলে জড়তা। অর্থাৎ যাকে যেমন আছে তেমনই থাকতে দাও, এটাই হলো জড়তা। যাকে যেমন আছে তাকে তেমনই থাকতে দাও। জড়তা মানে কি? স্থির বস্তু স্থির থাকতে চাওয়ার যে প্রবণতা এবং গতিশীল বস্তু গতিশীল থাকতে যাওয়ার যে প্রবণতা, একে বলা হয় জড়তা। তো জড়তার ক্ষেত্রে কি হয়? অর্থাৎ একটা বস্তু আছে স্থির, তাকে যদি আমরা বল প্রয়োগ না করি, সেই স্থিরই থাকবে। যেটা নিউটনের প্রথম সূত্র। স্থির বস্তু স্থির থাকতে চাই এবং গতিশীল গতিশীল বস্তু সমবেগে গতিশীল হতে চাই। এই যে জড়তা, জড়তার ক্ষেত্রে স্থির বস্তু স্থির থাকতে চায় এবং গতিশীল বস্তু আজীবন গতিশীল থাকতে চায়, যেটা আসলে সম্ভব না। আমাদের এখানে ঘর্ষণ বল থাকার কারণে আমাদের এটা সম্ভব হয় না। খুবই ছোট একটা ক্লাস নিলাম। এক ক্লাসে আমরা কি কি ক্লিয়ার করলাম? বল, ভর, ওজন, নিউটনের প্রথম সূত্র এবং জড়তা। যা যা ক্লিয়ার করছি তা নোট করবা। আজকে একদম ছোট একটা ক্লাস নিছি। এই ছোট একটা ক্লাসে 10 মিনিটে আমাদের 5টা টপিক ক্লিয়ার। বল, ভর, ওজন, নিউটনের প্রথম সূত্র এবং আমাদের কি ক্লিয়ার? জড়তা ক্লিয়ার। তো 10 মিনিটে আমরা 5টা টপিক একদম খুব ইজিলি ক্রিস্টাল ক্লিয়ার করে ফেলছি। কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা। অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ যেটা আছে সেটাতে জানাবা। আমাদের ডেসক্রিপশনে ফেসবুক গ্রুপ দেওয়া হবে। আর আমাদের যে নোটগুলো আছে অবশ্যই আমাদের গ্রুপে সাবমিট করবা। এই যে আমি বললাম বল, ভর, ওজন, নিউটনের প্রথম সূত্র, জড়তা কি, এগুলা অবশ্যই নোট করে, এই যে চিত্র সহকারে নোট করে আমাদের ফেসবুক গ্রুপে অবশ্যই পোস্ট করবা। আমি তো বললাম ডেসক্রিপশন বক্সে অবশ্যই লিংক দিয়ে থাকবে। আমরা SW গুলো চেক করব, যদি কোনো ভুল হয় তাহলে সেটা আমরা আপডেট জানিয়ে দেব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে।